দেখছেন কলকাতা টিভির গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। আর গুড মর্নিং কলকাতায় ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি অভিক। প্রথমেই যে খবর দিকে আজকে নজর রাখবো ঝাড়খণ্ডের দিকে, কারণ গতকাল রাতেই আমরা দেখেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বুধবার 7 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরেই আমরা দেখলাম তাকে গ্রেফতার করা হলো হেমন্ত সোরেনকে। জমি দুর্নীতি মামলাতে বুধবারই তার রাঁচির বাসভবনে পৌঁছে যান ইডির আধিকারিকরা। সেখানে সকাল থেকেই জিজ্ঞাসাবাদ করা হয়, টানা জিজ্ঞাসাবাদ চলে। তারপর রাত 8টা নাগাদ রাঁচির বাড়ি থেকে বেরিয়ে যান ইডির আধিকারিকরা। এরপরেই গ্রেফতার হন হেমন্ত। একেবারে গ্রেফতারের আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন সোরেন। রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন বিধায়ক দলের বৈঠকে চম্পাইয়ের নামে শিলমোহর পড়ে এবং তার বাড়ি থেকে আমরা দেখেছিলাম কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছিল হেমন্ত সোরেনের বাড়ি থেকে। এবং এই ঘটনার পর কিন্তু তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না এবং গতকালই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত সোরেন গ্রেফতারের আগে। এবার রাঁচির বাড়ি থেকে রাত 8টা নাগাদ বেরিয়ে যান ইডির আধিকারিকরা এবং এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী যেরকম পাশাপাশি গ্রেফতার হলেন। অন্যদিকে রাঁচির বাসভবনে পৌঁছয় ইডি। দীর্ঘ 7 ঘন্টারও বুধবার জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয় জমি দুর্নীতি মামলায়। বুধবার তার রাঁচির বাসভবনে পৌঁছয় ইডি আধিকারিকরা। সকাল থেকেই চলে জিজ্ঞাসাবাদ। अभी तो हिरासत में है। आपने देखा होगा कि ईडी की टीम के साथ माननीय मुख्यमंत्री जी गवर्नर के पास गए हैं। सुनने में आ रहा है कि इस्तीफा देने गए हैं, उसके बाद ही आगे की रणनीति तय होगी। तमाम हमारे विधायक साथ में हैं, मंत्रीगण साथ में हैं। तो अभी 5 लोगों का ही की बात हुई थी, तो शायद इस्तीफे के बाद सबको जाने के लिए दिया जाएगा। লোকসভা ভোটে বাংলায় মমতার একলা চলর হুঙ্কার। মালদহের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস এবং সিপিএমকে একযোগে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। বুঝিয়ে দিলেন সিপিএম এর হাত না ছাড়লে কংগ্রেসের সঙ্গে আর কোনো কথা নয়। কংগ্রেস হাইকমান্ড অবশ্য এখনো সরাসরি সংঘাতে যাচ্ছে না। বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়বো। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে। রাহুলের ন্যায়যাত্রা দ্বিতীয়বার ঢুকেছে বাংলায়, বিহার থেকে মালদার রুটে। তার কয়েক কিলোমিটার দূরেই মমতার সরকারি মঞ্চ। সেখান থেকেই কংগ্রেস ও সিপিএমকে একযোগে বিঁধলেন মমতা। কংগ্রেসের গড়ে দাঁড়িয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে বার্তা দিলেন, বিজেপির বিরুদ্ধে বাংলায় একাই লড়বে তৃণমূল। ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলের প্রথম থেকেই অভিযোগ ছিল বাংলায় জোটের কাঁটা অধীর চৌধুরী। দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অধীরের বিরুদ্ধে আক্রমণ শানান। তবে বুধবারের জনসংযোগ সভা থেকে তৃণমূল সুপ্রিমোর হুঙ্কারে জানা গেল জোটের পথে কাঁটা বিঁধে অনেক জায়গায় লাগাতার মমতার নাম করে আক্রমণ। দুটি নয়, বাংলায় বহু আসনের দাবি কংগ্রেসের। সিপিএম এর হাত না ছাড়ায় বিরক্ত মমতা। সেই সিপিএমকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমি কংগ্রেসকে বললাম, তোমাদের একটাও এমএলএ নেই, 2টো এমপি সিট মালদা একটা, মালদায় 2টো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বললো না, আমার অনেক চাই। আমি বললাম, তোমাকে আমি একটাও দেব না, তুমি তো আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো। উত্তরবঙ্গে প্রথমবার বাংলায় কংগ্রেসের ন্যায়যাত্রা ঢোকার আগেই একা লড়াইয়ের বার্তা দিয়েছিলেন মমতা। কিন্তু রাহুলের যাত্রা মালদায় ঢুকতেই জোটের ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়িয়ে তা বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী। তৃণমূল কংগ্রেসও লড়বে, ওরা সিপিএম এর সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য। আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো, অন্য কেউ করতে পারবে না। বাংলায় জোট ভবিষ্যৎ নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল। এবার মমতার তোপে তা আরও স্পষ্ট। যদিও তৃণমূলের বিরুদ্ধে এখনো কংগ্রেস নেতৃত্ব সরাসরি আক্রমণে নামেননি। কলকাতা টিভি। এরপর যে ঘটনার দিকে নজর রাখা যাক, বিহার থেকে বাংলাতে ঢুকতেই আমরা দেখলাম রাহুল গান্ধীর গাড়িতে হামলার করার অভিযোগ উঠেছে এবং ঢিল মেরেই ভাঙা হয়েছে তার গাড়ির কাঁচ, এমনটাই অভিযোগ
অধীর রঞ্জন চৌধুরী তিনি বিবৃতি দেন। এবার তবে জাতীয় কংগ্রেসের তরফ থেকে যে পোস্ট করা হয় তাতে যে তথ্য বলা হয়েছে অধীরের তরফ থেকে ঢিল ছোড়া, সেই তথ্যকে উড়িয়ে দেওয়া হয়। বাংলার এই ঘটনা নয়, বিহারের ঘটনা, এমনটাই কিন্তু মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই একই কথা আমরা শুনেছি কানহাইয়া মুস্তাক আলমের গলাতেও, এবং সেই ছবিও আমরা দেখতে পেয়েছি যেখানে রাহুল গান্ধীর গাড়ি, তার গাড়ি কিভাবে ভাঙলো, যেখানে নিরাপত্তা বেষ্টনীর দড়ির চাপে সেখানেই ভেঙে যায় রাহুল গান্ধীর গাড়ির উইন্ডশিল্ড। বুধবার সকালে ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে বিহার থেকে বাংলায় ঢোকেন রাহুল গান্ধী, আর তারপরেই রাহুলের গাড়ির কাজ ভাঙাকে কেন্দ্র করে তোলপাড় বাংলার রাজনীতি। রাহুলের গাড়িতে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার দাবি পিছন থেকে ঢিল মেরে কাজ ভাঙা হয়েছে। কেউ পিছন থেকে ঢিল মেরেছে, তাই আমি কি করবো? আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে বলে আমি কি করে দেখবো রে ভাই? এরকম কিন্তু ঠিক কি ঘটেছিল? সত্যি কি ঢিল মেরে ভাঙা হয় কাজ? বিহার না বাংলা, কোথায় ভাঙলো কাজ? যদি হামলা হয়েই থাকে তাহলে নেপথ্যে কারা? এই একাধিক প্রশ্নে যখন রাজনৈতিক মহল তোলপাড়, ঠিক তখনই কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার চেয়ারপারসন একটি পোস্ট করেন, লেখেন ঢিলের কারণে কাজ ভাঙেনি। এই পোস্টের কয়েক মিনিট পরই জাতীয় কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকেও পোস্টে জানানো হয় দুর্ঘটনার কারণেই রাহুলের গাড়ির কাজ ভাঙে। ন্যায়যাত্রার ভিড়ের মধ্যে রাহুলের সঙ্গে দেখা করতে এক মহিলা আচমকাই গাড়ির সামনে চলে আসেন। মহিলা সামনে আসতেই গাড়িতে ব্রেক কষতে হয়, তখনই সুরক্ষা বেষ্টনীর দড়ির ধাক্কায় কাজ ভাঙে। পাথর বা ঢিল ছোড়ার কারণে নয়, দুর্ঘটনা থেকেই রাহুলের গাড়ির কাজ ভাঙে। প্রথম কলকাতা টিভি এই খবর ব্রেক করে। কাজ ভাঙার ঘটনা নিয়ে বাংলার প্রশাসনিক প্রধান হিসেবে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওর গাড়িতে নাকি কে কাজ মেরেছে, পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো সব পছন্দ করি না, আমরা করিও না। এসব করে ফর নাথিং নাটক করে কি লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। তৃণমূল সুপ্রিমোর মন্তব্যে শিলমোহর দিয়ে একই সুর কানাইয়া কুমারেরও। এই ঘটনা বিহারের, জানান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মুস্তাক আলমও। ও ইনসিডেন্ট যেটা কাছের কথা, ওটা বিহার পোর্শনের মধ্যে হবে, লাভায়ন আর সান দেখবে, মানে ওদিকেই ইনসিডেন্টটা হয়েছে, আর এখানকার গল্প যেদিকে হয়নি আর বিহারে হয়নি, বেঙ্গলে হয়নি আর যদি হয়ে থাকে তাহলে ওদিকেই হবে, এখানে কোনো হয়নি। অধীর সৌম্য আইচরা সামনে আনছেন ঢিল ছোড়ার তথ্য। কেনই বা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তা নিয়ে উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। বাংলার বঞ্চনা ইস্যুতে শান, কেন্দ্রকে ডেডলাইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা দুর্নীতির অভিযোগ এনে ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করছে বিজেপি। প্রায় 2 লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। ক্যাগের যে কোনো রিপোর্ট খতিয়ে দেখে বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটি। উল্টে বিজেপি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে তোপ মমতার। আমি 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি, অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে, 156টা টিম এসছে, কথাও বলেছে। যদি ওরা না করে আমি মরে যাইনি, আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। বিক্ষোভ, আন্দোলন, ধর্ণা, বাংলার বঞ্চনার বিরুদ্ধে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়া দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেও জট খোলেনি। বাংলার বকেয়া পেতে কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিয়েছেন লোকসভা ভোটের আগে 100 দিনের কাজের টাকা তৃণমূলের রাজনৈতিক হাতিয়ার। এই রকম পরিস্থিতিতে ক্যাগ রিপোর্ট হাতিয়ার করে পাল্টা বাংলার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন সুকান্ত মজুমদার। মূলত 3 দফতরের খরচ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। গ্রামোন্নয়ন, নগরায়ন, শিক্ষা। প্রথম যে বিষয়টি ক্যাগ সামনে এনেছে তা হচ্ছে প্রায় 1.95 লক্ষ মিসিং ইউটিলাইজেশন সার্টিফিকেট। তাহলে ক্যাগ প্রশ্ন তুলেছে যে এই টাকা তো জনগণের টাকা, এই জনগণের টাকা গেল কোথায়, কার কাছে গেছে? কারো কাছে কোনো তথ্য প্রমাণ নেই। শুধু তাই নয়,
এই 1.95 লক্ষ টাকার মধ্যে 18 থেকে 21 শুধু এই স্বল্প সময়ের মধ্যে 1.6 লাখ ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারেনি। অ্যাসেম্বলির কমিটি সিএজি রিপোর্ট দেখে, এটা মাথায় রেখো। পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রত্যেকটা রিপোর্ট দেখে, যারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার ওদের নিজেদের জিজ্ঞেস করো কত হাজার কত লক্ষ লক্ষ কোটি টাকা গরিবের টাকা দিয়ে নিজেদের ধন সম্পত্তি বানিয়েছে, আগে সেটার উত্তর দিই। 2023 থেকে 2024-এর বাজেটে বাংলার জন্য 1 টাকাও বরাদ্দ করেনি কেন্দ্র। 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা সমস্ত বন্ধ। এবার জুড়ল ক্যাগের রিপোর্ট। কিভাবে এর মোকাবিলা করবে তৃণমূল? পিএম কেয়ার ফান্ডে যে হাজার হাজার কোটি টাকা কালেকশন করা হয়েছিল কোভিডকে সামনে রেখে সাধারণ মানুষকে বোকা বানিয়ে, সে পিএম কেয়ার ফান্ডের ক্যাগ অডিট হয়নি। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মিথ্যে প্রচার করছে বিজেপি। বাংলা আর উত্তরপ্রদেশের ক্ষেত্রে আলাদা আলাদা যুক্তি সাজাচ্ছে মোদী সরকার। ত্রুটি থাকা তালিকা উত্তরপ্রদেশে অনুমোদিত হয়, ত্রুটি থাকা তালিকা থাকা সত্ত্বেও ভাজপা কিংবা বিজেপি সরকার যেখানে আছে ভারতবর্ষে, তারা কিন্তু এই মানরেগা টাকাটাও পেয়েছেন এবং গরিবের মাথার উপরে যাতে ছাদ হয় সে টাকাটা তারা পেয়েছে। অর্থাৎ আপনারা সিলেক্টিভলি রাজনৈতিক উদ্দেশ্য রেখে আপনারা বঞ্চিত করেছেন বাংলাকে, বাংলার মানুষকে। বিজেপির বক্তব্য, মুখ্যমন্ত্রী যদি ধর্নায় বসেন তবে তারও পাল্টা আন্দোলনে নামবেন ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায়, সময় এখন একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর এরপর যে খবর দিই, না পাওয়া যাচ্ছে শেখ শাহজাহানকে। অন্যদিকে অধরা নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডব চালানো তৃণমূল নেতাও। এফআইআরে নাম থাকা সত্ত্বেও কাউকেই ধরতে পারছে না পুলিশ। হস্তক্ষেপ করতে হচ্ছে আদালতকে। পুলিশ চাইলেই কি গ্রেফতার করতে পারে না, উঠছে প্রশ্ন। চাপানুতরের মাঝেই স্বাভাবিক হচ্ছে নরেন্দ্রপুরের মন্নতনাথ বিদ্যা মন্দিরের পরিস্থিতি। ছন্দে ফিরছে মন্মথনাথ বিদ্যা মন্দির। 27 তারিখ স্কুলে হামলা চালায় বহিরাগতরা। মঙ্গলবার স্কুলে উপস্থিতির হার বেড়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আদালতের। না পাওয়া যাচ্ছে শেখ শাহজাহানকে, না পাওয়া যাচ্ছে নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডব চালানো তৃণমূল নেতাকে। পুলিশ চাইলে কি গ্রেপ্তার করতে পারে না? আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে কেন? প্রশাসনিক ঢিলেমির অভিযোগ উঠছে বারবার। বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরে শিক্ষক নিগ্রহ ঘটনায় অভিযুক্ত সবাইকে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। মধ্যশিক্ষা পর্ষদ প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছে। একই সঙ্গে নতুন করে অনুসন্ধান করে মুখবন্ধ খামের রিপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা এবং জেলা স্কুল পরিদর্শককে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। হাইকোর্টের নির্দেশিকার পরেও এফআইআরের নাম থাকা অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোমবার দুপুর পর্যন্ত মাত্র 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছন্দে ফিরছে স্কুল। পরিবেশ থমথমে থাকলেও স্কুলে এসেছেন শিক্ষক এবং পড়ুয়ারা। সকলেই আতঙ্কে থাকলেও স্কুলে উপস্থিতি বেড়েছে আগের থেকে। এই পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমাদের তো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতে হবে, আর এলাকার মানুষের সহযোগিতা এখন তো আমরা চেষ্টা করছি আর কি। ছাত্রছাত্রী বেড়েছে, আগের থেকে আতঙ্ক একটু কমেছে। তবু আজকের একজন গার্জেন বলছিলেন যে আমি পথে দেখা হলো, তো বললো যে ছাত্রকে কি পাঠাবো, ক্লাস 8-এ পড়ে সম্ভবত, তো বললো কি ছাত্রকে পাঠাবো? আমরা হ্যাঁ, এখন আর আস্তে আস্তে স্বাভাবিক ছন্দের দিকে ফিরছে। মঙ্গলবার নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে স্কুল চত্বরে পুলিশ যায়। এদিন আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের বয়ান নথিভুক্ত করা হয় ভিডিওগ্রাফিও। স্কুল খোলায় স্বস্তিতে অভিভাবকরা, তবে আতঙ্কে রয়েছেন তারা। আমরা যদি সবাই একজোটে এর প্রতিহত করি তাহলে মোটেই আতঙ্কের নয়। এবার ঘটনা হলো বিভিন্ন স্থান থেকে স্যার দিদিমণিরা আসে, এবার তাদেরও একটা নিরাপত্তার বিষয় থেকে থাকে। এখন সেই ক্ষেত্রে মানে যারা মেরেছে ধরেছে অত্যাচার করেছে তারা তো এলাকাবাসী, এই আশেপাশে। এখন সেই দিক থেকে ওনাদের তো একটু নিরাপত্তাহীনতায় ভুগবে অবশ্যই। প্রশাসন এখন খুঁজছে, এখন ঠিক আছে ওনাদের ব্যাপার, এখন ঠিক আছে পার্টি পলিটিক্সের ব্যাপার এসব। প্রশাসন খুঁজছে, ওনারা যেটুকুনি কর্তব্য ওনারা করবেন। এবার কবে ধরবে, কিভাবে ধরবে সেটা তো আমরা জানি না।
তবে আশা করি ধরা পড়বে। নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডব চালানোর অভিযোগ এফআইআরে 50 জনের নাম থাকলেও অধরা তারা। পুলিশ নিরাপত্তায় চলছে স্কুল। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রশাসক, তা সত্ত্বেও দোষীদের পাকড়াও করতে কেন ঢিলেমি, উঠছে প্রশ্ন। প্রিয়গোপাল মুখোপাধ্যায়, সুখদেব দে ও ভক্তিদের রিপোর্ট, কলকাতা টিভি। সামনে দেখা মিলছে না শেখ শাহজাহানের, তবে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের পরোক্ষ উপস্থিতি স্পষ্ট। ব্যাংশাল কোর্টে তার জামিনের শুনানি পিছিয়ে ফেব্রুয়ারির 3 তারিখ ধার্য করেছে আদালত। এরই মধ্যে বুধবার বারাসাত আদালতে শেখ শাহজাহানের ফের আগাম জামিনের আবেদন জমা পড়ল। জামিন পেতে মরিয়া সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। ব্যাংশাল কোর্টে জামিনের শুনানি পিছনোর পর এবার বারাসাত আদালতে জামিনের আবেদন শেখ শাহজাহানের। 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। শাহজাহানের অনুগামীরা তাদের উপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। তারপর থেকেই ফেরার শেখ শাহজাহান। 29শে জানুয়ারি ইডি দফতরে হাজিরার নোটিশ দেওয়া হয় শাহজাহানকে। হাজিরা দেননি শাহজাহান। শুনানি পিছিয়ে 3রা ফেব্রুয়ারি ব্যাংশালে ইডির বিশেষ আদালতে ফের শুনানির দিন ধার্য হয়। এর মধ্যে বুধবার ফের বারাসাত আদালতে শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন জমা পড়ে। 26শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করছে আদালত। ওখানে ওই ইডি গেছিল, সেখানকার কিছু মব তৈরি হয়েছে 800 থেকে 1000 ওই দিনকে তারা ইডির উপর অ্যাটাক করেছিল এবং পরবর্তীকালে একটা ওর অফিস শেখ শাহজাহানের একটা অফিস আছে, সেখানে যায়, সেখানে তাকে অ্যাটাক করে এবং তার পরিপ্রেক্ষিতে ইডির কিছু লোকজন অ্যাসল্টেড হয়েছে, হ্যারাস হয়েছে। হ্যাঁ, সেই জন্য ওরা সেই মর্মে একটা কেস করেছে। আপনাদের ভূমিকা কি? আমরা সরকারি পুলিশ যা রিপোর্ট দেয় সেই রিপোর্টের উপর বলবো। রিপোর্ট এখনো পাইনি, 26 তারিখে পাবো। বারাসাত থেকে ভক্তি দে, কলকাতা টিভি। জমি বিবাদ মামলায় অমর্ত্য সেনের পক্ষেই রায় বিচারকের। রায় দিল সিউড়ি জেলা আদালত। অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই মামলাতেই অমর্ত্য সেনের পক্ষে রায় দেন বিচারক। জমি সংক্রান্ত মামলায় ধাক্কা বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের। আদালতে জয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। দীর্ঘদিন ধরে খবরের শিরোনামে বিশ্বভারতী ও অমর্ত্য সেনের জমি জট। বিশ্বভারতীর দাবি ছিল বিশ্ববিদ্যালয়ে 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। তা নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি। এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই সময় অমর্ত্যের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জমি ছাড়তে হবে অমর্ত্যকে, এই দাবিতেই অনড় ছিলেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে তাকে উচ্ছেদ করা হবে বলে জানিয়ে কর্তৃপক্ষের তরফে নোটিশও দেওয়া হয়। এর বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হন অমর্ত্য সেন। বুধবার সেই মামলাতেই রায় দিল সিউড়ি জেলা আদালত। আদালত জানিয়েছে গোটা বিষয়টা পরিকল্পনা মাফিক, অমর্ত্য সেনকে হেনস্থার চেষ্টা। বিশ্বভারতীর উচ্ছেদের নির্দেশ সম্বলিত নোটিশ খারিজ করার নির্দেশ দেয় আদালত। অমর্ত্য সেনের আইনজীবী বিমান চৌধুরী বলেন, মামলাটিতে জয় নোবেলজয়ী অর্থনীতিবিদের। যে নোটিশ বিশ্বভারতী করেছিল তা ঠিক নয়, বিচারক সেটাই বলেছেন। প্রমাণ হলো অমর্ত্যবাবু বাড়তি জমি দখল করেনি। থেকে যে অর্ডার দিয়েছিল 19/4/23-এর, সেই অর্ডারটা জজ সাহেব সেটিসফাইড করে দিয়েছেন অন দ্য গ্রাউন্ড যে দ্যাট ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দি ল, এবং সঠিক কোনো সিদ্ধান্ত নিয়ে ওনারা এই অর্ডারটা পাস করেছিলেন। যেটা দেখা যাচ্ছে সেটা ওনারা অর্ডারটা আরবিট্রারি অবশ্যই পাস করেছিলেন, এবং শুধু আরবিট্রারি না, বায়াসও আছেন। এই কথাগুলো জজ সাহেব তুলে ধরেছেন, এবং আমরা যা যা আর্গুমেন্ট করেছিলাম, যে যে জাজমেন্ট দেখেছিলাম, তার থেকে দেখা যাচ্ছে যে অর্ডারটা দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্যাড, এবং এটা সেটিসফাইড করে দিয়েছেন। তাহলে কি যে নোটিশ ওনারা জারি করেছিলেন 13 ডেসিমেল জায়গা, নোটিশ না, ওনারা যেটা জারি করেছিলেন সেটা হচ্ছে দখল নিয়ে যাওয়ার জন্য 19/4-তে একটা অর্ডার দিয়েছিলেন, এভিকশন অর্ডার দিয়েছিলেন। সেই অর্ডারটাই সেটিসফাইড হয়ে গেছে। তবে এবার বিশ্বভারতী কি পদক্ষেপ করে সেটাই দেখার। বীরভূম থেকে ঋতভাস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে মুখ খুললেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। সোমনাথ শ্যাম অর্জুন সিং দ্বন্দ্বে জর্জরিত শিল্পাঞ্চলের রাজনীতি। সম্প্রতি কাঁচরাপাড়ার সামাজিক মঞ্চ থেকে শুভ্রাংশুর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।
সেই প্রসঙ্গে মুখ খুললেন শুভ্রাংশু। তার দাবি 2019-এ বিজেপিতে ছিলেন তারা। একেবারে, এবং তার যে দাবি তুমি যেমনটা বললে 2019-এ বিজেপিতে ছিলেন যারা, তারাই বর্তমানে তৃণমূলে গিয়ে সন্ত্রাস করছে, এই দাবি করেছেন এবং বলেছেন এরা কেউই তৃণমূলের ইতিহাস জানে না, এমনটাই বলে কটাক্ষ করেছেন শুভ্রাংশু। এবং ব্যারাকপুরে সেখানেই ফের একবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সেখানেই মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়, তিনি এবার মুখ খুলেছেন এবং আক্রমণ শানিয়েছেন। তিনি কটাক্ষ করেছেন তৃণমূলের নেতাকে, যেখানে সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং দ্বন্দ্বে জর্জরিত ব্যারাকপুর শিল্পাঞ্চল। সেক্ষেত্রে শুভ্রাংশুর করা এই মন্তব্য যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আক্রমণ শানিয়েছেন বীজপুরের একটা জায়গায় গোষ্ঠী থাকলে তার কন্দল হবে, কিন্তু সেটা আভ্যন্তরীণ জায়গায় করা উচিত। যে বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে, তার জগদ্দল বিধানসভার পুরো এলাকাটা সম্বন্ধে সে সবটা জানে। আর আজকে আমি আর বেশি কথা বলবো না, আমি জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবো, আমি সবাইকেই জানাবো এবং জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবো, দল যদি পারমিশন দেয়। লোকসভা নির্বাচনের আগে বোলপুরের মাটিতে ফিরলেন অনুব্রত মণ্ডল। খয়রাশোলে তৃণমূলের ব্যানার, গেটে দেখা যাচ্ছে কেষ্ট মণ্ডলের ছবি। এদিকে ফের শুরু হচ্ছে গরু পাচার কাণ্ডের মামলার ট্রায়াল। তার আগে বোলপুর যজ্ঞের আয়োজন করলেন কেষ্ট মণ্ডলের শুভাকাঙ্ক্ষীরা। লোকসভা নির্বাচনের আগে বোলপুরে ফের অনুব্রত মণ্ডল। বীরভূমের গুরুত্বপূর্ণ মোড়ে তৃণমূলের ব্যানারে অনুব্রত মণ্ডল, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। খয়রাশোল ব্লক তৃণমূলের পক্ষ থেকে বীরভূমের নতুন 5 জনের কোর কমিটি গঠন করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকবৃন্দ। সেখানে অনুব্রত মণ্ডলের ছবির পাশেই রয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ ও সুদীপ্ত ঘোষের নাম সহ ছবি। ব্যানারে কেষ্টমণ্ডলের দেখা পাওয়ার পর তৃণমূলকে বিনতে ছাড়েনি বিজেপি। সভা আমিও কোর কমিটি, আমিও নেতা, স্বাভাবিকভাবে ঠিক করতে হবে যে কে কোর কমিটিকে মানছে আর কে কোর কমিটিকে মানছে না। ওভারঅল মানুষ তৃণমূলকে মানছে না। বীরভূমের মানুষ চোরমুক্ত বীরভূম চাই, তৃণমূল মুক্ত বীরভূম চাই। লোকসভা নির্বাচনের নিরিখে 2টো সিটেই তৃণমূল মুক্ত, চোর মুক্ত, বিজেপি যুক্ত লোকসভা হবে। এটা রাজ্যের নির্দেশেই কোর কমিটি করা হয়েছিল এবং কোর কমিটি করার পর আমাদের সাথে কথা হয়েছিল যে কোর কমিটি খয়রাশোলে এসে পরে সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করবে এবং যেহেতু তারা খয়রাশোলে আসবেন তাদের অভ্যর্থনা জানাবার জন্যই আমরা 2 জায়গাতে 2টি গেট করেছি। সুপ্রিম কোর্টের নির্দেশে ফেব্রুয়ারি মাসে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের মামলার ট্রায়াল শুরু হচ্ছে ফের। তার আগে কেষ্টর মঙ্গল কামনায় বিরাট হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে বোলপুরে। যজ্ঞ ঘিরে বীরভূমে প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বোলপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পড়েছে বড় বড় ব্যানার। যজ্ঞের আয়োজক অনুব্রতর শুভাকাঙ্ক্ষীগণ। এই যজ্ঞকে ঘিরে লোকসভা নির্বাচনের আগে কোণঠাসা কাজল শেখ শিবির। যজ্ঞের হোতা বীরভূমের কাজল বিরোধী গোষ্ঠী। যাগযজ্ঞ আসলে পুরোটাই প্রহসন বলে কটাক্ষ করেছে বিজেপি। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।